আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব আওয়ামী লীগের কিছু লেজকাটা শিয়ালরূপী কিছু নেতাদের নিয়ে, যারা 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছেন এবং এখন বিশ্বের বিভিন্ন দেশে থেকে বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্ন রকমের অডিও ক্লিপ ফাঁস করে যাচ্ছেন। এবং তার নেত্রী শেখ হাসিনাও কিন্তু ইতিমধ্যে অনেকগুলি অডিও ক্লিপ ইচ্ছা করে ফাঁস করেছেন এবং মানুষকে বোঝাতে চান যে তার ক্ষমতা এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং আওয়ামী লীগ বাংলাদেশে আসলে তারা পূর্বের থেকে আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এটাই বোঝাতে চাচ্ছে। যাই হোক, আমি প্রথমে আলোচনা করব নানকের অডিও ফাঁসের পরে তার বরিশালের বাড়িতে কি হয়েছে সেটা নিয়ে, এবং ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে, আর ঢাকা উত্তরার যুবলীগের একজন সক্রিয় নেতা ছিল, যুবদলের সভাপতি ছিল, ওনার এক ওসিকে হুমকি দিছে, সেই হুমকির ব্যাপারেও কিছু কথা বলবো। যাই হোক, এবার আলোচনা শুরু করি। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি সংবাদের বিভিন্ন অংশ নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি। কতটুকু পারি জানি না, তবে নতুন অবস্থায় হয়তো আপনাদের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আপনারা আমার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি উৎসাহ পেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সকল নেতাকর্মী, ম্যাক্সিমামই যারা এমপি মন্ত্রী ছিল, পালিয়ে গেছেন সরকারি এবং বিভিন্ন দালালদের সহযোগিতায় বাংলাদেশ থেকে পালিয়েছেন। এখন তারা কিন্তু বিভিন্নভাবে হুঙ্কার মারতেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করতেছেন। যেমন জাহাঙ্গীর, সাবেক মেয়র গাজীপুরের, উনি কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, সেটা সকলেই জানেন। যাই হোক, এবার নানকের ব্যাপারে আসি। নানক কিন্তু বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন রকমের অডিও ক্লিপ ফাঁস করতেছেন তার বাংলাদেশের হুঙ্কারের মাধ্যমে। যেমন তিনি ইউনূস সাহেবকে বলতেছেন, ইউনূস সাহেব তার নোবেলটা হচ্ছে একটা প্রতারণার ফল, সে প্রতারণা করে নোবেল নিছে। এখন এইরকম মাথা মোটা লোক যদি এরকম কথা বলে, তাহলে কি মানায় বলেন? তাদের তো আসলে কোনো পারিবারিক শিক্ষাও নাই, হয়তো কোনো একাডেমিক কোনো শিক্ষাও নাই, হয়তো সার্টিফিকেট তারা কিনে পাশ করেছেন, এটাই বোঝা যায়। কারণ যদি মাথায় সামান্য পরিমাণ কোনো বুদ্ধি থাকতো, তাহলে কি এটা হতো না। একটা নোবেল বাংলাদেশের একজন মানুষকে দিয়েছেন, এটা নোবেল কাকে দেয় সেই রকমের তো ব্যক্তি থাকতে হয়। এবং বিশ্বে কতজন নোবেল পুরস্কার পেয়েছে বলেন? সেটা নাকি ইউনূস সাহেব বাউতাবাজি করে আনেছে। তাহলে এই যদি তাদের অবস্থা হয়, তাহলে তাদের মাথা কতটা মোটা সেটা চিন্তা করেন। এখন কথা আছে যে অনেকেই বলে, বা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, যে তুই কি মানুষ না আওয়ামী লীগ? তার মানে তারা কিন্তু মানুষের কাতারেই পড়ে না। এবং বিভিন্ন সময়ে তারা যে বিভিন্ন বক্তৃতা দিয়েছেন, যেভাবে মানুষকে শোষণ করেছেন, শাসন করেছেন, তাতে আসলে তারা কখনোই মানুষের মতো আচরণ করেনি, এবং সেটা তারা প্রমাণিত যে তারা আসলে মানুষ না, তারা শুধু আওয়ামী লীগ। যাই হোক, আমি অনেক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। আসলে ভাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না, আমি যেটা বাস্তবসম্মত কথা সেটাই বলি। তবে যদি সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, সেখানে আমার কিছু করার নাই। কারণ আমি ইউটিউবে সংবাদ বিশ্লেষণ করি, সেখানে আমি সঠিক এবং সত্য সংবাদটাই তুলে ধরার চেষ্টা করতেছি। আমি যে কোনো দলের ব্যাপারে আমি কিন্তু কথা বলি, শুধু আওয়ামী লীগকে নিয়েই বলি না। তবে আওয়ামী লীগের দোষ ত্রুটি একটু বেশি, যার কারণে তাদের ব্যাপারে একটু বেশি কথা বলতে হয়। যাই হোক, এবার আসি নানকের বরিশালের বাড়িতে। তার হচ্ছে সরকারি যে রাস্তা, সরকারি রাস্তার ভিতরে তিনি একটা মেইন গেট করেছিলেন, সেটা সে ক্ষমতায় থাকা অবস্থায় তার ভাইয়েরা করেছিলেন। এখন তার যখন ক্ষমতা ছিল, তখন আসলে এলাকাবাসী কিন্তু তাদের মুখের উপর কিন্তু কোনো কথা বলার সাহস ছিল না, এবং তাদের ইচ্ছে মতো ওই বাউন্ডারির গেট সবসময় লাগিয়ে রাখতো। যখন মানুষ কোথাও যেতে চাইতো, তাদের অনুমতি ছাড়া যেতে পারতো না। এখন চিন্তা করেন, আমি এখানে বাড়ি করছি আমার সরকারি রাস্তার উপরে, যদি অন্য একজনে গেট দিয়ে ওটা যদি সবসময় বন্ধ করে রাখে, তাহলে কি আমি সারাক্ষণ তাদের কাছে চাবি চাওয়ার জন্য যাইব? এটা কি সম্ভব?
এইটা কিন্তু বিগত দিনে তারা করেছেন এবং তাদেরকে মানে মানুষকে জিম্মি করেছেন। এইটার ব্যাপারে যারা কথা বলতে চেয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন মামলা হামলা হুমকি দামকি দিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছেন। এবং 5ই আগস্টের পরে এখনও কিন্তু তার ভাই ভাতিজা যারা আছে, তার যে আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু অনেকেই এখন ওই বাসাতে থাকতেছে। তো গতকালকে এটা প্রশাসনিকভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, মানে বরিশাল সিটি কর্পোরেশন থেকে এটা একটা সিদ্ধান্ত হয়েছে যে ওই গেটটা ভেঙে ফেলার জন্য। সেটা কিন্তু সরকারি আদেশ অনুযায়ী প্রশাসনিক লোক ছিল সেখানে, তার উপস্থিতিতেই কিন্তু গেট ভাঙা হয়েছে। তখন তার এক ভাই ওখানে গিয়ে কিন্তু হুঙ্কার মেরেছে যে আমরা যদি আবার ক্ষমতায় আসি তাহলে সবাইকে দেখে নেব। তার মানে এখনও তারা কিন্তু হুঙ্কার মেরে যাচ্ছে যে কি করবে, মানে তাদের শক্তি কতটা চিন্তা করেন। এখনও তারা হুঙ্কার মেরে যাচ্ছে আওয়ামী লীগের এই দুরবস্থায়। তাহলে তারা ক্ষমতায় থাকতে কতটা পাওয়ার দেখিয়েছেন এবং কতটা মানুষকে নির্যাতন করেছেন এবার চিন্তা করেন। যাই হোক, এটা গেল নানক সাহেবের ব্যাপারে। আর ওবায়দুল কাদের সাহেবের কথা কি বলবো, তিনিও তো অনেকগুলো অডিও ক্লিপ ফাঁস করেছেন এবং ভিডিও একটা মানে সাংবাদিকের একটা ভিডিও ক্লিপে তাকে দেখেছি, সেও অনেক বড় বড় কথা বলেছেন। আসলে আমি ঘটনা যদি সম্পূর্ণ বলতে যাই তাহলে হয়তো অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলছি। ওবায়দুল কাদেরও তার নিজের দোষ স্বীকার করতেছে না এবং তার ভুলের জন্য সে কখনো ক্ষমা চাইবে না। সে যেটা বলছে তারা আসলে কখনোই কোনো ভুল ভ্রান্তি করে না, যেটা করছে সবই সঠিক। যাই হোক, বাংলার সকল জনগণ জানে যে আওয়ামী লীগ কতটা সঠিক পথে ছিল এবং সঠিক কাজ করেছে, এদের ব্যাপারে আর কি বলবো। এরপরে গত 3 দিন আগে উত্তরা মডেল থানার একজন ওসি সাহেবকে ফোন দিয়েছেন আওয়ামী লীগের সাবেক যুবলীগের একজন সভাপতি। ওনার নাম উনি প্রকাশ করেননি। উনি সেই ওসি সাহেবকে অনেক হুমকি দামকি দিয়েছেন এবং তাকে একটা কথাই বলেছেন যে দেখেন, আমরা 4 কোটি আওয়ামী লীগ জীবিত আছি এখনও। আপনারা হয়তো মামলা হামলা দিয়ে খুন করে হয়তো 50 লক্ষ কিন্তু শেষ করে দিবেন, তারপর আমরা 3.5 লক্ষ জীবিত থাকব এবং সেই 3.5 লক্ষ লোক আপনাদেরকে কিন্তু দেখে নেব এবং আপনার যারা পুলিশ প্রশাসনের লোক আছেন তাদেরকে দেখে নেব। তখন ওসি সাহেব তার প্রেক্ষিতে বলেছেন যে আসলে আপনার প্রতি বা আপনাদের দলের প্রতি অন্যায় কে করেছেন, আমার কাছে নাম বলেন, আমি তাদেরকে বিচার করি। এক পর্যায়ে দেখা গেছে ওসি সাহেবও কিন্তু ভয় পেয়েছেন তার হুমকিতে এবং সে বলেছেন যে আগামী 2 মাসের ভিতরে আমরা বাংলাদেশে আসতেছি, এসে কিন্তু সরাসরি আপনাদের প্রত্যেকের বাসায় গিয়ে আপনার ফ্যামিলি আছে তাদের উপরে অত্যাচার করব, তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিছে। এখন ওসি সাহেব এক হিসাবে সে ভয়ই পেয়েছে। সে বলছে ভাই আমরা ছোটো চাকরি করি, আমাদের উপরে কেন এ ধরনের কাজ করবেন, আমরা তো যেটা হুকুম পাই সেটাই করি। বলছে যে না, আমার উপরে মামলা হয়েছে প্রায় 60-70টা খুনের মামলা, আমি তো কয়টা খুন করেছি আমি নিজেও জানি না, তাহলে এটা আপনারা কেন নিয়েছেন? তারা বলেছে মামলা দিতে আসছে, সেখানে মামলা নিচ্ছি। তখন ওসি সাহেবকে তিনি প্রশ্ন করেন যে আপনার কাছে মামলা দিতে আসলে আপনি মামলা নিতে হবে, তাহলে আপনি কেমন ওসি? যাই হোক, ওনার সাথে এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। পরে দেখলাম যে ওসি সাহেব আসলে খুব একটা ভয় পেয়েছেন। তা আসলে দেখেন, এখন তারা বিদেশ থেকেও কিন্তু বাংলাদেশের মানুষকে হুঙ্কার দিচ্ছেন এবং তিনি কিন্তু বলেছেন যে যদি মাটির 70 হাত নিচে থাকে সেখান থেকে উঠিয়ে এনে আমরা বিচার করব। তার মানে আওয়ামী লীগ যদি কখনো আবার আসে তাহলে আমরা যারা ইউটিউবাররা কথা বলতেছি, সাংবাদিকরা সংবাদ পরিবেশন করতেছে এবং বিভিন্ন রিপোর্ট করতেছে এবং পুলিশ প্রশাসন বা যেখানেই আছে না কেন, একমাত্র আওয়ামী লীগ ব্যতীত আর সাধারণ কিছু মানুষ ছাড়া আর কাউকেই কিন্তু তারা বাঁচতে দেবে না এবং বাংলাদেশে থাকতে দেবে না। এখন সেটা আসবে কি না সেটা আল্লাহ জানে, এটা তো আসলে আমরা বলতে পারি না। তবে তারা যে অন্যায় অত্যাচার করেছে, বাংলার জনগণ তাদেরকে কখনো একমাত্র তাদের শাস্তি ছাড়া বাংলাদেশে আনবে না বা আসার তারা সুযোগও পাবে না। হয়তো কুকুরে যেমন বাড়ির থেকে যখন একটু দূরে যায়, মানে দূর থেকে কিন্তু ঘেউ 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 করে, সামনে আসলে কিন্তু ওই পা দিয়ে একটা লাথি মারলে কিন্তু পায়ের নিচে পড়ে থাকে আর জিব্রা নাড়ে আর নেজ নাড়ে, এছাড়া কিন্তু আর কিছু করতে পারে না। হয়তো তারা এটাই করতেছে, এখন দূর থেকে হুঙ্কার মারতেছে, মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে, এটাই হলো কথা। তো এই গেল সেই আওয়ামী লীগের নেতার ব্যাপারে। আসলে তাদের ব্যাপারে বললে আমার ভিডিও 1 ঘন্টায় শেষ হবে না। তবে আমি সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে পলাতক নেতারা এখনও কিন্তু বিভিন্ন অডিও বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে। সামনে নির্বাচনে তারা
সুষ্ঠু যাতে না হয়, মানুষ যেন সুষ্ঠু নির্বাচন করতে না পারে এবং এই সরকারের উপর যেন দায়ভার চাপিয়ে দেওয়া হয়, সেই জন্য বিভিন্ন উস্কানি দিয়ে কিন্তু মানুষকে খেপানোর চেষ্টা করতেছে এবং মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি করার চিন্তা করতেছে। যাই হোক দর্শক শ্রোতা, আসলে আমার থাম্বনেল এবং টাইটেলে এটাই আমি বলেছি যে এরা কি মানুষ না আওয়ামী লীগ। আসলে কি বলবো, শুনতে খারাপ শোনা গেলেও এরা মানুষ না। যদি এরা মানুষ হতো তাহলে কিন্তু তাদের এই উপাধিটা আসতো না যে মানুষ না আওয়ামী লীগ। তা আওয়ামী লীগ হইলেও আমি তাদেরকে বলবো যে আওয়ামী লীগ কিন্তু একটা আসলে ভালো মানুষের দল ছিল, যেটা যখন ওখানে ছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এবং আরও যারা ভালো ভালো দল মানে লোকজন নেতারা ছিল, তখন কিন্তু আওয়ামী লীগ ভালোই ছিল। কিন্তু যখন মুজিবের হাতে ক্ষমতা আসলো তখনই কিন্তু এটার নাম চেঞ্জ হয়ে মানুষ না আওয়ামী লীগ রূপে রূপান্তরিত হয়েছে। তাই দর্শক শ্রোতা, ওনাদেরকে আমরা মানুষ বলবো না, ওনারা শুধু আওয়ামী লীগ একটা আলাদা গোষ্ঠী, আলাদা জাতি এবং তারা নৃশংসভাবে মানুষকে মেরে ফেলতে পারে, মানুষকে অপমানিত করতে পারে, মানুষকে লাঞ্ছিত করতে পারে, মানুষের অধিকার হরণ করতে পারে, সব কিছু তাদের দ্বারা সম্ভব। যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আপনাদেরকে যতটুকু বোঝাতে পেরেছি। যদি আমার কথার মাধ্যমে কোনো লোক, আওয়ামী লীগের লোক বা যে কোনো লোক কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভুল ভ্রান্তি হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে শুধরে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।